হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কার্যপত্র। এটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়। কার্যপত্রকে দেখতে যতটা ভয়ঙ্কর মনে হয় আসলে সে ততটাই নিরীহ এবং ততটাই কি বলবো আর কি নরম প্রকৃতির। প্রথম দৃষ্টিতে কার্যপত্রকে দেখলে একটি ভয়ঙ্কর বা ভয়ের সূচনা হয় অনেকেরই, কারণ দেখা যাচ্ছে যে এতগুলো ছক, এতগুলো দাগ কেটে অঙ্ক করা, করে বাবারে এটা তো মনে হয় অনেক ঝামেলার, কিন্তু আসলে তা না। কার্যপত্র হচ্ছে অনেক সহজ। যদি আপনি ভালোভাবে একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন। কার্যপত্র করার প্রথম সমস্যা হচ্ছে এটাতে একটু সময় বেশি লাগে, ছক আঁকতে হয় বেশি। অনেকে খাতার মধ্যে এটাকে সঠিকভাবে আঁকতে লিখতে পারে না, আঁকতে পারে না, ছক কেটে অনেক ধরনের সমস্যা হয়। তবে আপনি যদি নিয়মিত একটু প্র্যাকটিস করেন তাহলে কার্যপত্র আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। কার্যপত্রের প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকে সেটা আমি আগে একটু বলি। প্রথমে একটি রেওয়া মিল দেওয়া থাকবে, এই যে এরকম একটি রেওয়া মিল আপনাকে দেওয়া হবে প্রশ্নে। এই যে আসিফ একজন হিসাব বিজ্ঞানী, তার রেওয়া মিল দেওয়া আছে, 1 মাসের হিসাব তিনি করেন, এরকম একটা রেওয়া মিল আপনাকে দেওয়া থাকবে। তো রেওয়া মিলটা আপনি হুবহু এই যে যখন আপনি কার্যপত্রের ঘর করবেন, কার্যপত্রের ঘরে যেরকম থাকে হিসাব সমূহের নাম লেখা থাকে, তারপরে থাকে রেওয়া মিলের ঘর, তারপরে থাকে সমন্বয়ের ঘর, তারপরে সমন্বিত রেওয়া মিল নামে একটি ঘর থাকে, তারপরে থাকে আয় বিবরণী এবং তারপরে থাকে আর্থিক অবস্থার বিবরণী, এই ঘর। তো মূলত আমরা ক্লাস 9-10 বা এর আগে যে আমরা চূড়ান্ত হিসাব পর্যন্ত যেই অঙ্কটা করেছি, এই সব কিছু শর্টকাটে কার্যপত্রের মাধ্যমে দেখানো হয় এবং এটা খুবই ইজি। যেহেতু বেশি পরিমাণ আইটেম এখানে দেখানো লাগে, তাই এখানে জটিল তেমন কোনো কিছুই রাখা হয় না, সুবিধার জন্যই। তো আমরা মোটামুটি কার্যপত্রের ছকটা কিভাবে করে সেটা দেখলাম, আর প্রশ্নের প্যাটার্নটা দেখি, প্রশ্ন আসলে কিভাবে আসে। তো এরকম একটা রেওয়া মিল আপনাকে দেওয়া থাকবে প্রশ্নে, ডেবিট ক্রেডিট টাকা সহকারে। তারপরে দেওয়া থাকবে অন্যান্য তথ্য বা সমন্বয়। অন্যান্য তথ্যগুলো কি? মূলত সমন্বয়। আসলে সমন্বয় কি বলেন তো? সমন্বয় হচ্ছে একটি হিসাব বা রেওয়া মিল প্রস্তুত করার পরে যে সমস্ত ভুল ত্রুটি বা এমন সব লেনদেন যেগুলো হিসাবে করার পরে বেরোইছে, তো সেই লেনদেনগুলোকে কি করতে হবে? এই রেওয়া মিলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আমাদের হিসাবটা সঠিকভাবে সম্পন্ন হবে। তো সমন্বয় হচ্ছে সেই সমস্ত লেনদেনগুলো যেগুলো প্রথমে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই, কিন্তু রেওয়া মিল প্রস্তুত করার পরে সেই এন্ট্রিগুলো বের হয়েছে। সো এই এন্ট্রিগুলার কি কাজ করতে হবে রেওয়া মিলের সাথে, তাহলে আমাদের একটা পরিপূর্ণ হিসাব বের হবে। আচ্ছা, তো সমন্বয় জিনিসটা কি আমরা আসলে বুঝতে পারলাম। প্রথমে কি বলেছি? দেওয়া থাকবে রেওয়া মিল, রেওয়া মিলের পরে কি থাকবে? সমন্বয়। এখন এই রেওয়া মিলের সাথে সমন্বয়গুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা কি বের করি? সমন্বিত রেওয়া মিল। আচ্ছা, সমন্বয়ের ব্যাপারটা আমি একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দেখুন, এখানে আছে কি? অফিস যন্ত্রপাতির আয়ুষ্কাল 5 বছর। আমরা কি জানি নর্মালি অফিস যন্ত্রপাতির কি করা হয়? একটা অবচয় ধরা হয়। যেহেতু এখানে লিখে দিয়েছে আয়ুষ্কাল 5 বছর, তার মানে এই যে এখানে দেখুন, এখানে যে অবচয় সঞ্চিতি আছে অফিস যন্ত্রপাতির, এখানে আরও কিছু টাকা যুক্ত হবে, ঠিক আছে? কারণ হিসাবটা হচ্ছে এই আসিফ কোম্পানির হিসাবটা মাত্র 1 মাসের, আর এখানে 5 বছরের অবচয়ের মূল্য দেওয়া আছে। সো আমরা 1 মাসে কত খরচ হয় অবচয় সেটা আমরা এখানে লিখে দিব। আচ্ছা, খ নাম্বারটায় যাই। কামাল ট্রেডার্সের হিসাব নিরীক্ষার জন্য অগ্রিম প্রাপ্ত নিরীক্ষা আয় ইতিমধ্যেই সেবা প্রদান করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা কি? অগ্রিম নিরীক্ষা আয়। আমার প্রতিষ্ঠানে আমি এখনও সার্ভিস দেই নাই কাউকে, কিন্তু অগ্রিম আয় নিয়ে রাখছিলাম 24,000 টাকা, ঠিক আছে? সো অগ্রিম আয় কিন্তু সবসময় কি একটা দায়, যেহেতু ক্রেডিট পাশে আছে। দেখুন, অগ্রিম যে কোনো, যদি আপনি অগ্রিম বেতন নিয়ে থাকেন, অগ্রিম বোনাস নিয়ে থাকেন, কিংবা কাজ না করে অগ্রিম টাকা নিয়ে থাকেন, এই সবগুলোই আপনার একটা দায়, কারণ আপনাকে আপনার সেই কাজগুলো করে পরে তাকে পরিশোধ করতে হবে, ঠিক না? তো দেখুন এখানে কি বলেছে সমন্বয়ে, যে অগ্রিম প্রাপ্ত নিরীক্ষায় 6,400 টাকার সেবা ইতিমধ্যেই প্রদান করে দিয়েছে। তার মানে হইতেছে গিয়া 24,000 টাকার অগ্রিম প্রাপ্ত আয় আমি আগে নিয়ে রাখছিলাম, এর মধ্যে 6,400 টাকার সেবা আমি কি করছি? দিয়ে দিছি, 6,400 টাকার কাজ আমি করে ফেলছি। তাহলে অগ্রিম প্রাপ্ত আয়টা কি একটু কমবে না এখন? কারণ 6,400 টাকা সেবা তো আমি দিয়েই দিছি, তাই না? ঠিক, এই যে অগ্রিম প্রাপ্ত আয় কি করছি? দেখুন 6,400 টাকা কমাই দিছি। এই যে আমি এইখানে থেকে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। কোথায় আছে? এই যে অগ্রিম নিরীক্ষায় কত? 24,000 টাকা ছিল, আর সমন্বয়ের মধ্যে আমরা কি পাইছিলাম? যে 6,400 টাকার কাজ করে ফেলছি। সো 6,400 টাকা ডেবিট পাশে দিয়ে দিছি।
তাহলে আমার অগ্রিম প্রাপ্ত আয়ের ব্যালেন্স সমন্বিত রেওয়া মিলে কত গেছে? 17,600, অর্থাৎ কমে গিয়ে অগ্রিম প্রাপ্ত আয়ের বর্তমান ব্যালেন্সটা এখন সমন্বিত রেওয়া মিলে দেখাচ্ছে। ঠিক আছে, আবার এদিকে আসি। কর্মচারীদের বেতন 1700 টাকা অর্জিত হয়েছে, যা এখনও পরিশোধ করা হয়নি। অর্থাৎ বেতন খাতে যেই টাকা ছিল তার সাথে আরও 1700 টাকা বেতন এখন আমাকে যুক্ত করতে হবে, কারণ এটা এখনও হিসাব করা হয়নি। সো বেতনের ঘরটা আমি একটু ঘুরে আসি। এই যে বেতন খরচ আগে ছিল 19,500, এখন আরও 1700 টাকা বেতন কর্মচারীরা পাবে। সো এই 6,400-র সাথে 1700 টাকা বেতন হিসাব নামে ডেবিট করে দিব। এই যে জাস্ট ডেবিট করা ক্রেডিট করা, এতটুকু, এর বাইরে কিচ্ছু নাই। এই দেখেন, বেতন আগে ছিল 19,500 টাকা, আরও 1700 টাকা বাড়ছে। সো ডেবিট 19,500 ডেবিট, বেতন খরচ 1700 টাকা ডেবিট হয়েছে। তারপরে কত সমন্বিত রেওয়া মিলে গিয়া বেতনের আসল জের বা ব্যালেন্স বের হয়েছে কত? 21,200 টাকা বেতন খরচ আছে। ঠিক আছে, তারপরে আবার যাই যে শাখা অফিস স্থাপনের জন্য 1 জুন তারিখে অফিস ভাড়া নিয়ে 3 মাসের অগ্রিম ভাড়া প্রদান করছে। আচ্ছা, অগ্রিম ভাড়া নামে একটা এন্ট্রি অবশ্যই রেওয়া মিলে আছে। কোথায় দেখি তো? বেতন, প্রদেয়, অফিস সাপ্লাই, অগ্রিম ভাড়া। এই যে অগ্রিম ভাড়া কত? 5,400 টাকা দিয়েছিল জুনের 1 তারিখে। যেহেতু সে মাসে মাসে হিসাব করে আর 1 মাস শেষে সে এই হিসাবটা করতেছে, তো 1 মাসের অগ্রিম তো আর 3 মাস থাকলো না, এখন 1 মাস তো সে এখানে ভাড়াই থাকলো। তাহলে অগ্রিম আর কয় মাসের থাকবে? 2 মাসের থাকবে। তাহলে অগ্রিম ভাড়া কত থাকবে? 2 মাসের টাকাটা থাকবে। এই যে অগ্রিম ভাড়াটা 2 মাসে থাকবে। এই যে দেখুন, এই যে অগ্রিম ভাড়া 5,400 টাকা, ব্যালেন্স অগ্রিম ভাড়ায় কত? 2 মাসের ভাড়াটা অগ্রিম রয়ে গেছে 3600 টাকা। আর ওই মাসের জন্য খরচ হয়েছিল কত? 1800 টাকা। সো অগ্রিম ভাড়া 1 মাসে খরচ হয়ে গেছিলো 1800, ওইটা বাদ দিলেই এখানে আমার অগ্রিম ভাড়ার ব্যালেন্স কত আছে? 3600 টাকা দেখাবে। যাই হোক, এটা হচ্ছে একটা সাধারণ ধারণা যে কীভাবে কী করতে হয়। সমন্বয় যেটা বাড়াইতে বলবে সেটাকে আমি বাড়াবো, যেখানে কমাইতে বলবে সেটাকে আমি কমাবো। আর এই বাড়ানো কমানোর জন্য সমন্বয় একটা জাবেদা, সমন্বিত জাবেদা বলা হয় এটাকে। এই যে সমন্বয় জাবেদা, আর কি সমন্বিত জাবেদা হবে না, সরি, সমন্বয় জাবেদা হবে। সো সমন্বয় জাবেদার মাধ্যমে মূলত এই বাড়ানো কমানোর কাজটা করানো হয়। কোনটা হবে ডেবিট, কোনটা হবে ক্রেডিট, এই সমন্বয় জাবেদার মাধ্যমেই তা নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, সমন্বয় জাবেদার পরে কি করতে হয়? সমন্বিত রেওয়া মিলটা এখানে করতে হয়। সো কার্যপত্রের ক্ষেত্রে আপনার কাছে যেটা চাবে, প্রথমে কি বলবে? প্রথমে বলবে আপনি সমন্বয় জাবেদাগুলো দিন। তো সমন্বয়গুলি আপনি পড়বেন, পরে ডেবিট ক্রেডিট নির্ণয় করবেন, জাবেদাগুলি দিবেন। তারপরে কি বলবে? 8 ঘর বা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করার জন্য। তখন আপনি এরকম একটা ছক এঁকে কার্যপত্রটা লিখবেন। প্রথমে রেওয়া মিলটা ঠিকঠাক লিখবেন, যদি রেওয়া মিলে কোনো ভুল দিকে এন্ট্রি থাকে সেটাও আপনি সঠিক করে লিখবেন। তারপরে সমন্বয়ের টাকাগুলি ডেবিট ক্রেডিট, ওই যে নির্ণয় করছেন, যেই পাশে ডেবিট করছেন, যেটা ডেবিটের জায়গায় লিখবেন, ক্রেডিটেরটা ক্রেডিটের জায়গায় লিখবেন। তারপরে সমন্বিত রেওয়া মিলে গিয়ে দেখবেন যে আপনার কোনটার জেটটা বেশি আছে আসলে, তো সেই ফিগারটাই আপনি লিখবেন। যেমন এখানে দেখুন, প্রাপ্য নিরীক্ষা আয় সাধারণ রেওয়া মিলে ছিল 37,800 টাকা, সমন্বয়ের মধ্যে 2900 টাকা ডেবিট হয়েছে। ঠিক আছে, তো 37,800 ডেবিটে আবার সমন্বয়ে 2900 টাকা ডেবিটে নতুন করে যুক্ত হয়ে ব্যালেন্স হয়ে গেছে কত? 40,700 টাকা প্রাপ্য নিরীক্ষা আয়। অর্থাৎ যেটা ডেবিট সেটা ডেবিট পাশে দিবেন, যেটা ক্রেডিট পাশে দিবেন। সেটার পরে আপনারা যোগ বিয়োগ করে নেবেন। ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগ তো বুঝেন, ওই যে টি ছকের খতিয়ান করছেন না, ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগ ঠিক ওরকম সেম টু সেম। এই সমন্বিত রেওয়া মিল করার পরে নিচে হিসাব টেনে দিবেন, এই যে সমান সমান করে হিসাব টেনে দিবেন। আর এই যে দেখেন আপনারা এখানে রেওয়া মিলের পরে এই যে নতুন নতুন হিসাবগুলির নাম আসছে, অবচয় হিসাব, বকেয়া বেতন, অফিস, এগুলো কই থেকে আসছে বুঝছেন তো? এগুলো ওই যে জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয় করছেন সেখান থেকে আসছে। কয়েকটা দেখলেই আপনারা পারবেন। তারপরে কি করতে হবে? সমন্বিত রেওয়া মিল যখন সমাপ্ত করব তখন আমাকে আয় বিবরণীতে যেতে হবে। আয় বিবরণীতে কি উপাদান থাকে? আয় বিবরণীতে থাকে সকল প্রকার কি খরচসমূহ আর আয়ের উৎসসমূহ। সো আয়ের উৎসগুলো কোথায় যাবে? ক্রেডিট পাশে যাবে, আর ব্যয়ের উৎস বা খরচের উৎসগুলো যাবে আয় বিবরণীর ডেবিট পাশে। এই যে দেখুন এখানে লেখা আছে, নিরীক্ষা আয় ক্রেডিট পাশে চলে গেছে, টেলিফোন খরচ 1200 খরচের খাতায় ডেবিট, ভ্রমণ খরচ ডেবিট, বেতন খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি খরচ ডেবিট, বকেয়া বেতনের কোনো ব্যালেন্স এখানে দেয় নাই। আচ্ছা, বকেয়া বেতন তো এখানে আসবেও না। অফিস সাপ্লাইজের খরচ, সকল খরচগুলো এই পাশে আর দায়গুলো এই পাশে। তো সকল খরচ দায়ের হিসাব করার পরে দেখবেন হয় আপনার এই যে হয় এইখানে কিছু টাকা শর্ট পড়বে, এই যে যেখানে 5,365 লেখা আছে, আর নাইলে ক্রেডিটের সাইডে 5,365 টাকা শর্ট আছে বা বেশি আছে। যাই হোক, বেশি তো হবে না, শর্ট হবে। তো
তো যেই পাশে শর্ট হবে আপনি দেখবেন সেটা কোন পাশ। যদি আপনার ডেবিট পাশে শর্ট হয় তাহলে এটা অবশ্যই বুঝতে হবে যে আপনার লাভ হয়েছে, কারণ আপনার মোট খরচের চেয়ে মোট আয় বেশি আছে। আবার যদি আপনার ক্রেডিট পাশে যায় তাহলে বোঝা যাবে মোট আয়ের চেয়ে মোট খরচই হয়ে গেছে বেশি, সেটা লস। সো এই ব্যালেন্সটা কোথায় যায়? এই ব্যালেন্সটা মূলধনে যায়। কোথায়? আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করি তখন এটা কোথায়? মূলধনের সাথে যোগ হয় বা বিয়োগ হয়। লাভ হলে হয় যোগ হয়, আর ক্ষতি হলে মূলধন থেকে বিয়োগ হয়। তো আর্থিক অবস্থার বিবরণীতে যেই এন্ট্রিগুলো যাবে সেগুলো আমরা বসাই দিব। সকল প্রকার সম্পত্তি এবং দায়িত্ব আর্থিক অবস্থার বিবরণীতে যায়, তাই না? তো আমরা প্রথম থেকে এই রেওয়া মিলগুলি যে আমরা এন্ট্রিগুলো লিখছি এগুলি দেখব। সো নগদ কোথায় যায়? নগদ কি আয় বিবরণীতে যায়? না, যায় না। কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক অবস্থার বিবরণের সম্পত্তি পাশে, সম্পত্তি পাশ হচ্ছে ডেবিটের পাশ। তারপরে হচ্ছে প্রাপ্য নিরীক্ষায় সম্পত্তির পাশে যাবে, অগ্রিম বিমা যাবে সম্পত্তির পাশে 1600, অগ্রিম ভাড়া সম্পত্তির পাশে 3600। এভাবে আপনার আইডেন্টিফাই করে করে বসায় দিবেন। জাস্ট দেখা বসানোটাই কার্যপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? তখন আপনি সঠিকভাবে বসানোর পরে দেখবেন কি আপনার এই যে হিসাবটা মিলে যাবে নিচে, এই যে এরকম করে মিলে যাবে। কার্যপত্র আপনি যদি একটু মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আপনার কাছে একদমই সহজ লাগবে, আশাবাদী। এখন আসি আরও একটা প্রশ্নে। কার্যপত্র এই 8-10 ঘর বিশিষ্ট কার্যপত্র করার পরে আরও একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সমাপনী দাখিলা দাও। সমাপনী দাখিলা মানে হচ্ছে সমাপনী জাবেদা বলা হয় এটাকে। সমাপনী জাবেদাটা মূলত 4টা জিনিসের সাথে কাজ হয়। সেটা কি? আয়, ব্যয়, মূলধন এবং কি উত্তোলন। কি বলছি বলেন তো? আয়, ব্যয়, মূলধন আর কি উত্তোলন। এই 4টা এন্ট্রির সাথেই সমাপনী জাবেদা যায়। সো আয়ের ক্ষেত্রে কি হবে? আয়ের ক্ষেত্রে কি হবে দেখুন, আয় বিবরণীর যেই এটা আছে দেখুন, এই যে এখানে কোথায়, এই যে নিরীক্ষা আয় সবচেয়ে বড় যে আয়টা ছিল সেই আয়টার এখানে ডেবিট, আয় বিবরণী দিয়ে ক্রেডিট করে দিছে। আবার কি সকল প্রকার খরচের জন্য যে জাবেদা আয় বিবরণী ডেবিট, সকল প্রকার খরচ ক্রেডিট, সকল ব্যয় বন্ধ করছে। আবার নিরীক্ষা আয়ের মাধ্যমে সকল আয় বন্ধ করা হয়। আর উত্তোলন হিসাব কি করতে হয়? বন্ধ করতে হলে মূলধন হিসাবের সাথে কাজ করতে হয়। সো উত্তোলন হচ্ছে কি? ক্রেডিট, মূলধন হিসাব ডেবিট। নর্মালি কি থাকে? উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট। উত্তোলন হিসাব বন্ধ করতে হলে এভাবে করতে হয়। তারপরে মূলধন হিসাবে যখন নিট লাভ বা নিট লাভের আয় বিবরণী যে ব্যালেন্সটা আছে সেটাকে ট্রান্সফার করতে হলে এই জাবেদা আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আয় বিবরণীর ডেবিট ব্যালেন্স মূলধন হিসাবে গিয়ে কোথায় যায়? ক্রেডিট ব্যালেন্সের মূলধনের সাইডে চলে যায়। এই হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদাগুলি মুখস্থ করে ফেলবেন। 3-4টা আইটেমের উপরই হয়। সমন্বয় জাবেদা আপনি মুখস্থ করলেও করতেও পারেন, না করলে আপনি বুঝেও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু দেখবেন কোন পাশে বাড়াতে বলছে, কোন পাশে কমাতে বলছে, কত মাসের খরচ দেখাইতে বলছে বা কত বছরের খরচ দেখাইতে বলছে, এতটুকুই। যদি অবচয় ধরতে বলে অবচয় ধরবেন, যদি অগ্রিম প্রাপ্ত টাকা কমাইতে বলে কমাইবেন, যদি দায় থাকে না লেখা হয়ে থাকে সেটা লিখবেন, বকেয়া থাকলে সেটাকে লিখবেন। এই তো কার্যপত্র। কার্যপত্র আর তেমন কিছুই নেই। আর কার্যপত্র পুরোটাই চলে কিসের উপরে? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার উপরে। এই জিনিসটা মাথায় রাখবেন। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? এই যে আমরা যে কাজগুলো করতেছি, আয় যে অগ্রিমপ্রাপ্ত আয়গুলোকে আমরা লিখে রাখি দায় হিসাবে, আবার বকেয়ার যে কোনো খরচকেও আমরা অন্তর্ভুক্ত করি। এই সিস্টেমটাই হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান পদ্ধতি, ঠিক আছে? তো কার্যপত্রের মধ্যে আমার কাছে আর তেমন কিছু চোখে পড়ে নাই। এর মধ্যে খালি জাস্ট এন্ট্রিগুলাই ওলট পালট। এই যে আমি আরেকটা উদাহরণ দেখি। এই যে এখানে একটা সুন্দর রেওয়া মিল আছে, রেওয়া মিলের পরে সমন্বয় আছে। এই যে কি? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 35,000 টাকা, ঠিক আছে? তো এইখানে আবার আপনারা পাকনামি করে সমাপনী মজুত পণ্য 35,000 টাকার মধ্যে কোনো আলগা কাজ করতে যায় না। নর্মালি যে রেওয়া মিলটা আছে সেইটা আগে লিখবেন, তারপরে সমাপনী মজুত পণ্য, ওই যে সমন্বয় যেই এন্ট্রিটা আমরা করি, মানে আমরা একটা জায়গা রাখি, এই যে সমন্বয় যেটা রেওয়া মিলের পরের ঘরটা সমন্বয়, সেই সমন্বয়ের জায়গায় সমাপনী মজুত পণ্যের আপনি মূল্যায়নটা করবেন সমাপনী মজুত পণ্য হিসাব দিয়ে। এই যে দেখুন এখানে আছে, হয়ে গেল। আছে 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 সমাপনী মজুত পণ্য কোথায় গেল? মজুত পণ্য, এই যে সমাপনী মজুত পণ্য কত মূল্যায়ন করা হয়েছে? 35,000 টাকা। দেখছেন ডেবিট পাশে সমাপনী মজুত পণ্য, এই যে 35,000 টাকার আগের ছিল 30,000 টাকা, কাটছাট হয়ে ডেবিট পাশের ব্যালেন্স হয়েছে। যাই হোক, সমাপনী স্টোর সাপ্লাইজ ধরা হয়েছে 300 টাকা। দেখি স্টোর সাপ্লাইজের কি অবস্থা ছিল। স্টোর সাপ্লাইজ আগে ছিল 2,000 টাকা, সমাপনীত হয়েছে কত?
300 টাকা, তার মানে মাঝখানে স্টোর সাপ্লাই 1700 টাকা খরচ হয়ে গেছে গা, আর ব্যালেন্স আছে 300 টাকা। সো 300 টাকা আমি রাখবো, 1700 টাকা খরচ দেখাবো। অগ্রিম বিমা হচ্ছে 400 টাকা। অগ্রিম বিমা ছিল কত দেখি তো, অগ্রিম বিমা আগে ছিল 1600 টাকা, তার মানে বিমার অগ্রিমের এটা খরচ হয়ে গেছে। সো আমি 400 টাকা রাখবো আর 1200 টাকা খরচ দেখাই দিব, সহজ। আনুমানিক নির্ধারিত স্টোর ইকুইপমেন্টের অবচয় 4000 টাকা। সো স্টোর ইকুইপমেন্টের অবচয় দিয়ে 4000 টাকা লিখবো, আর এখানে অবচয়ের অবশ্যই একটা জায়গা থাকবে, যে অবচয় সঞ্চিতি, এখানে আরও 4000 টাকা যোগ হয়ে যাবে। বকেয়া বেতন 2000 টাকা, বেতনের সাথে আরও 2000 টাকা আমাকে অ্যাড করে নিতে হবে যেহেতু বকেয়া আছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন হিসাব মূলধনের থেকে কমবে, এটা অবশ্যই লিখতে হবে আমাকে। দেখুন যাবে তো কী হবে, উত্তোলনের সাথে এই যে ক্রয় চলে যাবে সম্ভবত, এই যে উত্তোলনের সাথে আরও যুক্ত হয়েছে। আর দেখুন ক্রয় থেকে 500 টাকা কমে গেছে। তারপরে আরও আছে কি কি দেখি, বকেয়া উপযোগ খরচ আছে 100 টাকা, এই উপযোগ খরচের সাথে 100 টাকা যোগ করে উপযোগ খরচের ব্যালেন্স বাড়াই দিতে হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, 500 টাকার পণ্য উত্তোলন হয়েছে, সেটা ক্রয় থেকে কমাই দিতে হবে, উত্তোলনের সাথে যাবে 500। বিক্রয় 1000 টাকা হিসাবভুক্ত হয়নি, সো